ঘর হচ্ছে প্রশান্তির জায়গা, সেখানে থাকি বা না থাকি পরিপাটি করে আমাকে রাখতেই হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে প্রান্ত থেকে আজকে আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখছেন না কেন, আল্লাহর অশেষ রহমতে সবাই বেশ ভালো আছেন। আমি বিথি, আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি পরিবার পরিজন নিয়ে। ভিডিও গতকালকে দিতে পারিনি, তারপরের দিন এই তো হাজির হয়ে গেলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। সকালবেলা উঠে টেবিলে যা যা ছিল সব কিছু উঠিয়ে নিলাম, আর টেবিল রান্নাটা আজকে আর কি আমি ধুয়ে দিব। তো সকালে যেহেতু নাস্তা খাবো, তো সব কিছু উঠিয়ে টেবিলটা একটু ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি। সকালের নাস্তাটা আজকে আমি অফ ক্যামেরাতে বানিয়ে নিয়েছি। তো আজকে ভাজি আর রুটি এটা দিয়ে সকালের নাস্তা হবে। ভাজিটা কিন্তু গতকালকে করা ছিল। তো যাই হোক, এরপর আমি আমার সংসারের কাজে লেগে যাব। আমি কিন্তু ঈদ আসা উপলক্ষে এক এক করে আমি আমার পুরো বাসাটাকে খুব সুন্দর করে ডিপ ক্লিন করে নিয়েছি। আজকে আমি আমার ডাইনিং রুমে যা যা আছে সব কিছু এক এক করে পরিষ্কার করব। অফ ক্যামেরাতে গরম পানি করে আমি পর্দাগুলো ভিজিয়ে দিলাম, এরপর চলে আসলাম এই তো রুমের কাজে। তো নাস্তা খাওয়ার পরপরই কিন্তু আমার ঘরের কাজের অভিযানে আমি লেগে যাই। এটা কিন্তু আমার রেগুলার যারা ভিউয়ার্স আপুরা আছেন তারা কিন্তু সবসময় দেখে থাকেন। তো যাই হোক, এই তো আমি আস্তে আস্তে সব কিছু ক্লিন করি। আর আমার সকল প্রিয় আপু ভাইয়া আন্টি এবং ছোট ছোট সোনামণিদেরকে একটাই অনুরোধ করব, যারা ভিডিওটি ক্লিক করেছেন কিন্তু এখনও পর্যন্ত একটি লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা নতুন আজই আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন, যদি ভিডিওর কোথাও কোনো অংশ আপনাদের কাছে এতটুকু ভালো লেগে যায়, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। যেহেতু আমি ডেলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি, আমি দেখলাম আমার অনেক প্রিয় আপুরা অনেক অনেক ভালোবাসা নিয়ে আমার ভিডিওগুলো দেখে থাকেন। গাছে পানি দেয়া হয়নি, তো এই যে দেখেন আপনাদের সাথে বকবক করছি আর গাছে পানি দিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ অনেক সুন্দর কিন্তু একটা জবা ফুল ফুটেছে, আর ফুলটা দেখে কিন্তু আমার মনটা সকাল থেকে অনেক ফুরফুরে। কারণ গাছ অনেক ভালোবাসি, তো যখন গাছপালাতে নতুন নতুন কোনো ফুল দেখতে পাই তখন কিন্তু মনে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। বাসায় কিন্তু আজ 3-4 দিন যাবত আমাদের বাসাতে একেবারে গ্যাসটা বন্ধ, সিলিন্ডারের উপরে একেবারে নির্ভরশীল হয়ে পড়েছি। তো এখানে আমি সিলিন্ডারে এই তো হাতে মাখিয়ে ডালটা রান্না বসিয়ে দিলাম। আর অনেক আর কি শুটকি খেতে ইচ্ছে করছিল, তো এখানে লটিয়া শুটকি নিয়ে নিয়েছি। তো লটিয়া শুটকিটা আর কি বেছে রাখিনি, তো এখন এই যে দেখেন কি তাড়াহুড়ার সময় আগে শুটকিটা বেছে নিচ্ছি। তো আজকে কিন্তু অনেক কাজ করব, তো রান্নাও করব আবার সাথে সাথে কাজও করব, কারণ বাসায় বারবার কারেন্ট আসছে আর যাচ্ছে। গতকালকে আমি ভিডিও দিতে পারিনি, বাসায় কারেন্ট না থাকার কারণে এতটা বিড়ম্বনায় পড়েছিলাম যে ওইভাবে আমি কোনো ভিডিও শ্যুট করতে পারিনি। তারপরে একদিন আর কি আমি যতটুকু পেরেছি ততটুকুই শেয়ার করেছি। অফ ক্যামেরাতে আমি আলু মাছ সব কিছু ধুয়ে কেটে কুটে রেডি করে নিয়েছি। তো আজকে আমি রুই মাছ দিয়ে আলু দিয়ে একটা ঝোল করব আর শুটকি ভুনা করব, আর হাতে মাখিয়ে ডালটা তো বসিয়ে দিয়েছি, সেটা দেখতেই পেলেন। তো দেখলাম তেলের জারে তেলটা ফুরিয়ে গিয়েছে, এখন তেলটা আমি এই তো রিফিল করে নিচ্ছি। সংসারের কাজ প্রতিদিনই কিন্তু করে যাচ্ছি, কিন্তু এই কাজ যেন সারা জীবনেও শেষ হবার নয়। একদিক দিয়ে কাজ করি, আরেক দিক দিয়ে একটা একটা করে আমার কিন্তু কাজ বাড়তেই থাকে। আজকে এটা করি তো কালকে দেখি আরেকটা কাজ আমার জন্য রেডি হয়ে আছে। আমি জানি না আমার মতো এরকম সবার কাজ রেডি হয়ে থাকে কি না। আমি কি মনে করি কি যে মনে হয় আমি কাজ একটু বেশি করে করি বলেই হয়তো বা আমার চোখে কাজগুলো একটু বেশি ধরা পড়ে আর কি। দেখা যায় আজকে এটা পরিষ্কার করছি, কালকে আরেক দিকে তাকিয়ে দেখি ওটা আবার ময়লা হয়ে আছে। তো যাই হোক, যেহেতু করতে করতে অভ্যাস হয়ে গিয়েছে তো কিছুই করার নেই, যেহেতু অপরিষ্কার থাকতেই পারি না, এটা একটা ধরতে গেলে আমার রোগ বলতে পারেন। আমি কিন্তু অফ ক্যামেরাতে ডালটা রান্না করে নিয়েছি, শুটকিটা বেশ ভালো করে ভেজে ওই যে আমি সিঙ্কে ভিজিয়ে রেখেছি। আর এদিক থেকে মাছটা এখন হালকা পরিমাণে আমি ভেজে নেব। প্রথমত একটা মাছ দিয়ে দেখলাম যে মাছটা উঠে কিনা, পরে দেখলাম যে না, কড়াইটা বেশ তেলে আছে। তো এখন এই যে বাকি মাছগুলো দিয়ে ওই পাশ থেকে কিন্তু আমি শুটকিটা ধুয়ে নিচ্ছি। যেহেতু কাজ আছে তো চিন্তা করলাম যে আগে রান্না যে কাজগুলো এটা মোটামুটি একটু আর কি গুছিয়ে নিই, তারপরে রান্না বসিয়ে দিয়ে আর কি কাজ করব আর রান্নাটাও করব।
আমি কিন্তু রান্না আর কাজ এই দুইটা জিনিস একসাথে করতে পারি না। এর জন্য কিন্তু আমি আমার মার কাছে অনেক বকুনি খাই। আমার মা বলে সকালবেলা উঠে রান্না চাপিয়ে দিয়ে তারপর না হয় সংসারের কাজ করবে। তো তার কথা শুনে একদিন ওই নিয়ম ধারায় কাজ করতে গিয়ে পরের দিন দেখা গিয়েছে যে আমি যে কিচেনটা পরিষ্কার করেছিলাম, তো আমার মার কথা শুনে যখন আমি কাজটা করেছিলাম, পরের দিন দেখা গিয়েছে না আমার কিচেন পরিষ্কার হয়েছে, না আমি সেদিন গোসল করতে পেরেছি। বাসায় না ছিল কারেন্ট, না ছিল পানি। তো এমন একটা অবস্থা, তো যার কারণে সকাল থেকে দেখা যায় মোটামুটি একটু কারেন্টটা থাকে আর পানিও থাকে। তো ওই কারণে দেখা যায় কি আমি ওই নিয়মে কাজ করি যে গ্যাস তো না থাকলেও সিলিন্ডার আছে। দেখা যায় যে পানি না থাকলেও পানির কাজগুলো যদি করে রান্নার পানিটা ধরে রাখা হয় তাহলে কিন্তু খুব আরামসে দুপুর 2টার পর আমি রান্নাটা করতে পারি। তো যাই হোক, এই যে কথা বলতে বলতে আমি কিন্তু রান্নাটা আগে বসিয়ে দিয়েছি। অফ ক্যামেরাতে কি করেছি, 2টা বেডরুম আমি খুব সুন্দর করে ঝেড়ে মুছে তারপর আর কি পরিষ্কার করে নিয়েছি। আজকের ভিডিওটা কিন্তু আমার অনেকটা বড় হয়ে গিয়েছে। আমি অনেক ভয়ে আছি। আমি জানি না আমার প্রিয় আপুরা আমার সাথে রাগ করবেন কিনা। অনেকে হয়তো বা রাগ করে চলেও যেতে পারেন। তো আমি আমার প্রিয় আপুদেরকে জোর করব না। যাদের হাতে সময় নেই তো তাদেরকে বলবো যে ন্যূনতম একটা ওয়াচ টাইম দিয়ে প্লিজ ভিডিও থেকে বের হবেন। তো যেহেতু ঈদ চলে আসছে, তো আমি তো এক এক করে মোটামুটি সব কাজ গুছিয়ে নিয়েছি। ডাইনিং রুমের কাজটা আমার বাকি আছে। আর একটা বেডরুম আমার গোছানো হয়ে গিয়েছে, আর একটা বেডরুম আর কি বাকি আছে। তো ওই বেডরুমটাও আমি আর কি তাড়াতাড়ি করে 2-1 এর মধ্যে আমি ওইটার কাজও করে ফেলবো। তো ওই পাশে আমি তরকারিটা কষাতে দিয়ে এই পাশে চলে আসছি এই যে ফ্যান পরিষ্কার করার জন্য। তো আগে ফ্যানটাই পরিষ্কার করে নিব। তো ফ্যানটা কিন্তু অফ ক্যামেরাতে আলগা যে ময়লাটা ছিল সেটা কিন্তু আমি আগেই মুছে নিয়েছি। এখন শুধু সাবান দিয়ে আর কি একটা স্ক্রাবারের মধ্যে সাবান ভরিয়ে তারপরে পাখাগুলো খুব সুন্দর করে ডলে নিচ্ছি। আমার ফ্যানের পাখাটার চারপাশে কেমন যেন একটু আর কি রংটা উঠে গিয়েছে, দেখতে ভালো লাগছে না। তারপরও কি করা, তো এভাবে আর কি চালিয়ে নিচ্ছি। এই যে দেখেন ফ্যানটা অনেক সুন্দর কিন্তু একদম ধবধবে হয়ে গিয়েছে অফ ক্যামেরাতে। এরপর আমি এই যে বেসিনের উপরে যে টাইলসের অংশটা, এটাও আমি কাপড়ের সাথে একটু ভিম লিকুইড মিশিয়ে চারপাশটা একটু ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি। দেখা যায় যে আলগা একটা ধুলা কিন্তু এরকম দেয়ালের মধ্যে পড়ে থাকে, যেটা কিনা আমরা খালি চোখে দেখতে পাই না। তবে এটা যখন মুছে পরিষ্কার করে আমি রুমালটা ধুয়েছি তখন দেখলাম যে অনেকটা ময়লা হয়েছে। তো আমি কিন্তু অনেক দিন যাবত এই জায়গাটা আর কি ওইরকমভাবে পরিষ্কার করি না, শুধু বেসিন বা বেসিনের উপরে যে অংশটা ওটাই আর কি পরিষ্কার করে রাখি। এভাবে দেয়ালটা যে ভালো করে একটা পানি দিয়ে পরিষ্কার করা, ওইভাবে আর কি করা হচ্ছিল না। তো ভাবলাম যেহেতু ডাইনিং রুমে সব কিছু পরিষ্কার করছি তো দেয়ালটাও পরিষ্কার করে ফেলি। তো এখানে আমার আর কি হ্যান্ড টাওয়ালটা যে ছিল সেটাও আমি পরিষ্কার করে নিলাম। আর এপাশে এই যে আমার তরকারিটা কিন্তু হয়ে গিয়েছে। তো দেখা যায় কি রান্না করছি আর আরেক পাশ থেকে আর কি মোছামুছির কাজগুলো করছি। আমি এত দ্রুত কাজ করছিলাম, আসলে কারেন্টকে খুব ভয় পাচ্ছিলাম যে কখন যেন আবার কারেন্টটা চলে যায়। তো আমার কিন্তু কাজ করতে করতে অনেক সময় লেগে গিয়েছিল। তো এরপর আমি তরকারিটা বাটিতে বেড়ে এই কড়াইটা ভালো করে ধুয়ে তারপরে এই কড়াইতে আবার শুটকিটা বসিয়ে দিচ্ছি। এখানে আমি বেশ পরিমাণে রসুন দিয়েছি আর পেঁয়াজ দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি, তেলটা দিয়ে দিলাম। তো দেখা যায় কি যে কোনো শুটকি ভুনাতে যদি রসুনটা বেশ পরিমাণে দেয়া হয় তাহলে সেই শুটকিটা খেতে কিন্তু দারুণ লাগে। তো লটিয়া শুটকিটা আমি কিন্তু সবসময় এভাবে রান্না করি। আর দেখলাম যে রসুনের পরিমাণটা বেশি দেওয়াতে শুটকিটা যখন খুব বেশি মজা লাগে তারপর থেকে কিন্তু আমি রসুনটা খুব বেশি ব্যবহার করি। আর কি আস্ত রসুনটাই আমি 2-3 ফালি করে তারপরে আর কি দিয়ে হালকা করে ভেজে নেই পেঁয়াজের সাথে। এরপরে এখানে আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ, আদা রসুন বাটা সব কিছু দিয়ে এখন আমি এই মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষাতে কষাতে হালকা পরিমাণে যখন পানিটা টেনে আসবে এরপর আর কি এখানে আমি দিয়ে দিব শুটকি।
তো শুটকিটা দিয়ে আমি এই যে পানিটা আছে মশলার মধ্যে, এই পানিটা দিয়ে আগে ভালোভাবে কষিয়ে নেব। এরপর আর কি আবার একটু পানি দিয়ে একদম ফাইনালিভাবে আমি রান্নাটা শেষ করে নেব। তবে শুটকি রান্নাটা ডিটেলস শেয়ার করলাম না। এরপর আমি এই যে আমার কলিং বেলটা দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আমি অফ ক্যামেরাতে পরিষ্কার করে নিয়েছি। আমার সুইচ বোর্ডের যতগুলো যা ছিল সব পরিষ্কার করে ফেলেছি। আর আমার এই যে দরজাগুলো যেহেতু কাঠের না, এগুলো কেমন যেন স্টিলের দরজা, তো এই দরজাগুলো না আমার একটু ভালো লাগে না। তো আমি কিন্তু আগে যে বাসাতে ছিলাম সেই বাসার ফ্ল্যাটের দরজাগুলো খুব কাঠের ছিল আর দেখতেও সুন্দর ছিল। তো দেখা যায় বাসাটা বাড়িওয়ালা ঠিকই সুন্দর বানিয়েছে, দরজাটা ভালো লাগছে না। তো দরজার বাইরের অংশটা আমি একটু ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। আর কি অনেকটাই ধুলোবালি পড়েছে। তো আমি যখন যেটা পরিষ্কার করি, যে রুমটাই পরিষ্কার করি, সাথে সাথে কিন্তু এরকম আমি দরজাগুলো আর কি কাপড়ের সাথে একটু সাবান মিশিয়ে তারপর আর কি একটু ক্লিন করে ফেলি। তো দরজাটা কিন্তু খুব সুন্দর করে আমি এই যে পরিষ্কার করে নিয়েছি। এরপর চলে আসলাম অ্যাকোরিয়ামের পানিটা আজকে আমি চেঞ্জ করে দিব, যেহেতু অনেক দিন হয়ে গিয়েছে। তো তারটা আমি একটু ভেজা কাপড় দিয়ে ভালো করে মুছে নিলাম। আর এই রুমালটা দিয়ে যেহেতু আমি সব মোছামুছির কাজ করছি, আমি যখন যেটা পরিষ্কার করছি তখনই কিন্তু রুমালটা সাবান পানি দিয়ে অফ ক্যামেরাতে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে তারপর আবার আরেকটা জিনিস পরিষ্কার করছি। তো এই যে দেখেন, এই যে কি বলে, এই যে কারেন্টের যে সুইচ বোর্ডগুলো, এগুলো যদি এভাবে একটু ভেজা কাপড় দিয়ে আর কি কাপড়টা দিয়ে যখন আপনারা পরিষ্কার করবেন, তখন যদি খুব ভালো করে কাপড়টা চিপড়িয়ে তারপরে এই যে পরিষ্কার করা হয়, তাহলে কিন্তু এটা খুব সুন্দর একদম চকচকে হয়ে যায়, ধুলো বালি কিছুই থাকে না। তো আমি এ পাশ থেকে অ্যাকোরিয়ামের উপরের ছাদটা আর কি তুলে নিলাম। আর এই যে অ্যাকোরিয়ামের যে ফিল্টারটা আছে, তো এটা আমি পরিষ্কার করব। তো ফিল্টারটা খোলার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে কি প্রচুর পরিমাণে ময়লা হয়েছে। আপনাদের ভাইয়া কয়েকদিন যাবতীয় বলছিল যে অ্যাকোরিয়ামের পানিটা একটু চেঞ্জ করে দাও। তো আমি ইচ্ছে করেই করছিলাম না, যেহেতু আমার চিন্তায় ছিল যে আমি ডাইনিং রুমে সব কিছু ক্লিন করব। তো সে চিন্তা থেকে আর কি অ্যাকোরিয়ামটা আর আলাদা করে পরিষ্কার করিনি। তো আজকে যেহেতু পরিষ্কার করছি আর কি ডাইনিং রুমে যা যা আছে, একদম ওয়াশিং মেশিন, ফ্রিজ, তারপরে এই যে এই পাশ থেকে আমার কিচেন ক্যাবিনেটটা, তো মোটামুটি আমি সব কিছু পরিষ্কার করেছি। তো এখন এই যে দেখেন এই ফিল্টারটার মধ্যে কতটা ময়লা জমেছে, আর ভিতরের এগুলো না কেমন যেন একটা পিছলে ভাব হয়ে গিয়েছে। তো ওগুলো আবারও ভালো করে এই ফর্মটা দিয়ে পরিষ্কার করে নিলাম। তো ফিল্টারটা ওইখানে রেখে দিলাম। আর এরপর অফ ক্যামেরাতে কিন্তু আমি একদম পানি যা ছিল তো ওগুলো আমি আর কি পরিষ্কার করব। তো তার আগে আমি ওয়াশিং মেশিনটা পরিষ্কার করে নিচ্ছি। অনেকে বলতে পারেন ওয়াশিং মেশিন আবার পরিষ্কার করার কি হলো। ওয়াশিং মেশিনে যখন কাপড় কাচে তখন দেখা যায় কি উপরের অংশগুলোতে না একদম এই যে ময়লা পানিপুনিগুলো ছিটে থাকে, ওটাই আর কি ভেজা টাওয়াল দিয়ে পরিষ্কার করছি। আর এই যে এই বক্সটার মধ্যে কিন্তু এই যে দেখেন কিছু ময়লা গিয়ে আটকে আছে, এগুলো কিন্তু সব কাপড়ের ময়লা। তো এটা আমি কি করি, 2-3 মাস পর পরই কিন্তু আমি এটাকে খুলে তারপর আর কি ময়লাগুলো ফেলে দিয়ে এই বক্সটা খুব ভালো করে পরিষ্কার করে নিয়ে আসলাম। তো আবার লাগিয়েও দিলাম। এরপর এখানে যা যা আছে সব কিছু খুব ভালো করে ক্লিন করছি। মোটামুটি আমার ঘরের জিনিসপত্র কিন্তু অনেকটাই ধোয়াধুয়ি কাজ শেষ। আর হালকা পাতলা যা আছে ওগুলো ধুতে আর তেমন একটা সমস্যা হবে না। তো এই তো আমি ওয়াশিং মেশিনের উপরের গ্লাসটাও খুব সুন্দর করে ক্লিন করে নিলাম। আর ওয়াশিং মেশিনটা একদম চারপাশ থেকে আমি খুব ভালো করে মুছে পরিষ্কার করে নিয়েছি সব কিছু সরিয়ে। এরপর চলে আসলাম অ্যাকোরিয়ামের পানিগুলো চেঞ্জ করব। তবে সব পানি চেঞ্জ করব না, অল্প কিছু পরিমাণে পানি রাখবো। আর এই যে দেখেন বিদ্যুৎটা চলে গেল। তো যাই হোক, এরপরে এই যে আমি সুইচগুলো যে পরিষ্কার করলাম আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো আমি কিন্তু অফ ক্যামেরাতে একদম অ্যাকোরিয়ামে সব পানি ফেলে নতুন করে আবার পানি দিয়ে অ্যাকোরিয়ামটা একেবারে সেট করে ফেলেছি। আর ফ্রিজটা যেহেতু ভিতরের অংশ মোটামুটি আমার পরিষ্কারই আছে, শুধু উপরের অংশ চারপাশে সাইডটা যে ধুলো পড়েছে বা একদম উপরে যে ধুলোবালিগুলো পড়েছিল সেগুলোই কিন্তু আমি এই যে ভেজা টাওয়াল দিয়ে খুব ভালো করে ক্লিন করে নিচ্ছি।
কিছুদিন আগে কিন্তু আমি পুরো ফ্রিজটা একদম ডিপ ক্লিনিং করেছি। তো এই কোরবানি ঈদে আর ওইভাবে ডিপ ক্লিন করার দরকার নেই, ফ্রিজটা যেহেতু খুব পরিষ্কারই আছে ভিতরে। তো এই যে ফ্রিজের চারপাশ একদম খুব সুন্দর করে পরিষ্কার করছি। আমার প্রিয় আপুরা কারা কারা আমার মতো কাজগুলো সেরে ফেলেছেন চাইলে কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন। তো আমার সকল কাজকর্ম সেরে আমি পুরাতন আমার যে ম্যাটগুলো আছে সেগুলো দিয়েই কিন্তু আমার ডাইনিং টেবিলটা আমি সাজিয়ে নিচ্ছি। আমার ডাইনিং টেবিলের জন্য আমি কিছু একটা কিনেছি, তবে ভেবেছিলাম ঈদের আগেই সাজাবো। তো যেহেতু আমি বাসায় থাকবো না ঈদে, তাই আর কি আমি আর সেই সেটটা দিয়ে সাজালাম না। তো পুরাতন যে ম্যাটগুলো আছে ওগুলো দিয়ে সাজিয়ে নিলাম, আর উপরে এই যে পেপারটা বিছিয়ে দিলাম। তো সকল কাজকর্ম করে তারপর কিন্তু আর কি এই যে ডাইনিং টেবিলটা হালকা পাতলাভাবে সাজিয়ে নিলাম। রান্নাটা শুকিয়ে গিয়েছে, এখন সেই আগের নিয়মে আগের মতো করে আমি ডাইনিংটা সাজিয়ে নিচ্ছি। পুরাতন জিনিস দিয়ে যদিও সাজিয়ে থাকি, তারপরও কিন্তু আমার কাছে দেখতে ভীষণ ভালো লাগছে। এই ম্যাটগুলো যখন আমি কিনেছিলাম তখন কিন্তু আমার ইচ্ছে ছিল যে আমি কোনো একদিন যদি আমি নতুন একটা ডাইনিং কাঠের টেবিল কিনতে পারি তখন আর কি ম্যাটগুলো দিয়ে সাজাবো। যাই হোক, মহান রাব্বুল আলামিনের অনেক ইচ্ছা আমার পূরণ করেছে, তার জন্য আলহামদুলিল্লাহ। আর এ পাশ থেকে এই যে কিচেন ক্যাবিনেটটাও কিন্তু আমি গুছিয়ে নিয়েছি, খুব সিম্পলভাবে আর কি সাজিয়েছি। কি কি পরিষ্কার করেছি, কিভাবে সাজিয়েছি এখন আমার প্রিয় আপুদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। ওয়াশিং মেশিনের উপরে যে কাপড়টা ছিল সেটা আমি ধুয়ে দিব। আর এই যে আমি এখানে আর কি দেখা যায় যত রকমের ক্লিনজার আছে বা কাপড় ওয়াশ করার জন্য যে ভিম লিকুইডটা আছে সেটাই রেখেছি, একটা রিয়েল গাছ রেখেছি। তো এটাই ছিল আমার ডাইনিং রুমের পুরো লুকটা। তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। সব কিছু পরিষ্কার করার পর আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগছিল, একদম ঝকঝকে তকতকে আমার একটা ডাইনিং রুম হয়ে গিয়েছে। আর এই যে বেসিনের উপরের অংশটা আমিও খুব সিম্পলভাবে সাজিয়েছি, আহামরি তেমন কিছু দিয়ে কিন্তু আমি সাজাইনি। তো মোটামুটি আমার কিন্তু রান্না বান্নাও শেষ। এখন ছোট মেয়েকে বললাম যে মা সব কিছু টেবিলে নিয়ে আসো। তো আমার ছোট মেয়ে সব কিছু এই যে টেবিলে নিয়ে আসছে, এরপর আমরা গোসল করে আর কি খাওয়া দাওয়া করে নেব। দেখতে দেখতে আজকের ভিডিওটি এখানে শেষ করে দিলাম। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।